জয় কখন এসেছে? কাল রাতে? তরু চেঁচিয়েই জবাব দিল। ভোর রাতে। আবার তাহলে বের হয়েছে কখন? সকাল 8টার দিকে বের হয়ে গেল, বলে গেল এক্ষুনি আসবে। আপনি কল করুন বড় ভাইয়া। হামজা এসে সোফায় বসে রিমিকে ডাকলো। এক কাপ কফি বা চা কিছু একটা দাও। রিমি আস্তে করেই বলল, আসছি। হামজার মনে পড়লো আজ সকালে ছোট্ট একটা মিটিং ছিল ক্লাবে জয়ের। মাঝখানে আরও 2 দিন 3 রাত বাকি নির্বাচনের। চারদিকটা এত ঠান্ডা থাকার কথা না, থাকলেও ঠান্ডা, কারণ আসল প্রতিপক্ষ এখনও হাসপাতালে দৌড়াদৌড়ির ওপর আছে। লোক মারফতে খবর পাওয়া গিয়েছে খুব শীঘ্রই রিলিজ করা হবে ওকে। হামজা মনে মনে প্রস্তুত যে কোনো কিছু মোকাবেলার জন্য, তবে হাঙ্গামা নির্বাচনের পর হলে সুবিধা হয়, আর সেটার শতভাগ চেষ্টা করতে হবে। রিমি কফি দিয়ে চলে যেতে অগ্রসর হলে পেছন থেকে ডাকলো হামজা। আজ যাবে ওই বাড়ি? না। হামজা চোখ তুলে তাকিয়ে কফিতে চুমুক দিয়ে বলল, আমি নিয়ে যাব, আমার সঙ্গে চলে আসবে। কফির গরম ঠোঁটে লেগে নড়ে চড়ে উঠল হামজা। দ্রুত কাপ নামিয়ে বলল, এত গরম কেন? পরের বার কফি বানালে এতে গরম পানি ব্যবহার করবে না। আপনারই বা এত তাড়াহুড়ো কিসের? ঠান্ডা হতে তো ঘন্টাখানেক সময় লাগবে না। গম্ভীর স্বরে কথাটা বললেও তাতে অল্প একটু অভিমানও যেন শুনতে পেল হামজা। অথচ মেয়েটার অভিমান তার ভালো লাগে না। নির্বাচনের মুহূর্তে সকলের মনোনয়নের পাশাপাশি রিমির সম্পূর্ণ মনোযোগ চায় তার, নয়তো বেশ নার্ভাস ফিল হবে। যাও, তৈরি হও। যাব না আমি। আর এমনিতেও মাজার ভাই বাড়িতে আসেনি এখনো। হামজা যেন শুনল না কথাটা, বলল, এই জন্যই নিয়ে যাব। ও আসলে তুমি এমনিতেও ওই বাড়িতে যাওয়ার অনুমতি পাবে না। তৈরি হয়ে নাও। যাব না আমি। আপনি আমায় আপনার বন্দিনী করে রাখতে চান। ক্ষমতার লোভ আপনাকে অমানুষ করে তুলেছে দিন দিন, তাই বুঝতে পারছেন না আপনাকে আমি ভালোবেসেছিলাম কোনো দিন। এটা ভাবলেও নিজের ওপর ঘেন্না লাগে আজকাল। দয়া করছেন আমার ওপর? ও বাড়ি নিয়ে যাবার অফার করে। যথাসম্ভব অশিষ্ট ভাষায় কথাগুলো বলল রিমি। হামজা কফির মগ সেন্টার টেবিলে রেখে হাসল। অসীম ধৈর্যশীল এক পুরুষের মতো নিজেকে সামলে নিয়েই বলল, নিজেকে চেনা যতটা মুশকিল, তার চেয়েও বেশি কঠিন হলো নিজের মানুষদের চিনতে পারাটা। তুমি চিরকাল ওই বাড়ির সকলের হাসি মুখ আর তাদের আদুরে আচরণ পেয়ে বড় হয়েছো। ওদের ব্যাপারে তোমার ধারণা ওই অবধি সীমাবদ্ধ, কিন্তু ওটা শুধুই নিজের পরিবারের জন্যই বরাদ্দ। যেমন আমি এই বাড়ির জন্য এক হামজা, গেট পেরিয়ে রাস্তায় পা রাখলেই আরেকটা কেউ। মাজহার আমার কাছে এত এত ছাড় পেয়েও বহু কিছু করেছে এতদিনে। এবার তাহলে ভাবো, এবার সুস্থ হয়ে কি করতে পারে। আর এবার ও ফিরে যা করবে, আশা করি আমার উপর দিয়ে যাওয়া সেই চাপ দেখে তোমার ভাইয়ের উপরে ভালোবাসা একটু চির ধরতে পারে। রিমির হাত চেপে ধরল হামজা। রিমি তার ছিটকে ছাড়িয়ে নিয়েই বলল, আমার ভালোবাসায় চির ধরাতে খুব চেষ্টা করে যাচ্ছেন, তাই না? আল্লাহ জ্বালিয়ে ভস্য করে দিক আপনার চেষ্টাকে। দরকার পড়লে এই বাড়িতেই পচে মরব। যখন আপনার মতো জাহিলের সাথে বিয়ে হয়ে গিয়েছে, তখন আপনার বাড়িতেই মরণ হোক আমার। আপনার মতো অমানুষ শত্রুতা পুষবে, এটা আর এমন অস্বাভাবিক কি? কিন্তু যে মাঝহার ভাই আমাকে আপন বোনের মতো বুকে চেপে মানুষ করেছে, তার রক্ত ঝরার কারণকে না আমি ক্ষমা করতে পারি, আর না কোনো বিবেচনা। শত্রুতা আমি শুরু করিনি, শত্রুতা ওরাই শুরু করেছে, এবং সেটাও বহুদিন আগে, যেবার প্রথম আমি ছাত্র নেতা নির্বাচিত হয়েছিলাম। মাজারের ছেলেদের মাঝে কারোর বিশ্ববিদ্যালয়ের কন্ট্রোল হাতানোর ছিল, সেটা না পারায় এই শত্রুতা শুরু। এরপর দিন দিন আমার জনপ্রিয়তা বেড়ে যাওয়ায় তোমার চাচা, চাচাতো ভাই, বাপ এদের শত্রুতার আগুনে পেট্রোল ঢেলেছে। তোমাকে বিয়ে করতে চাইলাম, প্রথমে রাজি হলো না। পরে রাজি কেন হলো জানো? আমি বাড়ির জামাই হয়ে গেলে ওদের হাতের লাঠি হয়ে যাব, আমার ক্ষমতা এবং জনপ্রিয়তার ভাগ পাবে ওরা। তা যখন হলো না, তখন একের পর এক আক্রমণ পেয়েছি এই কয়েক বছর ওদের থেকে। কিছুই বলিনি কোনোদিন, কিন্তু আমার পর যখন জয় নেতাকর্মী হলো, তখন আবার নতুন করে জ্বলে ওঠে তোমার বাপ চাচার। এবার বলো, শত্রুতা কারা পুষেছে? কোনো সমাধান নেই, এইভাবেই যতদিন চলে। এরপরেও তুমি অবুঝ হলে তোমার উপর কঠোর হতে বাধ্য হব আমি।
রিমি আর এক মুহূর্ত দাঁড়ালো না। তখনই গান গাইতে গাইতে ঢুকলো জয়। হামজা ভাইয়ের হবে জয়, ও ভাবি গো। হামজা ভাই খারাপ লোক, জয়ের মালা তারই হোক। উড়ছে পাখি দিচ্ছে ডাক, হামজা ভাই জিতে যাক, ও আমার ভাবি গো, ও প্রাণের ভাবি গো। হামজা হেসে ফেলল। জয়ের পরনে দুধের মতো সাদা ধবধবে একটা লুঙ্গি, তার উপর ছাই রঙা শার্ট পরেছে, কোলে কোয়েল। কবির ঢুকেই কপালে হাত ঢুকে সালাম করলো। ওকে বসতে ইশারা করলো হামজা। তার পেছনে দুজনে একটা মস্ত বড় অ্যাকুয়ারিয়াম বয়ে নিয়ে এসেছে, বসার ঘরের মেঝেতে রাখলো সেটা। হামজা ভ্রুকুচকে বলল, এইসব টেনে এনেছিস কোন দুঃখে? অল্প একটু টেম্পার উঠলে ওটাকে যাতে আগে ভাঙা যায়। কোয়েল জয়ের কোল থেকে নেমে দৌড়ে এসে মামার কোলে চড়ে বসে। জয় লুঙ্গি এক হাতে উঁচিয়ে ধরে রুমে গিয়ে কিছু টাকা এনে লোক দুটোকে দিয়ে বিদায় করলো। হামজার পাশে বসে কোয়েলকে বলল, যা এবার তোর মাকে ডেকে আন, তোর মার কাদার পানি সোটে সবগুলো বালিশের তুলা পুষে গেছে। তুলি কোথা থেকে দৌড়ে এসে কোয়েলকে কোলে তুলে নিয়ে এগালে ও গালে চুমু খেতে লাগলো। এক পর্যায়ে কেঁদে ফেললো। হুট করে কিছু মনে হতে কোয়েলকে নামিয়ে জয়কে জিজ্ঞেস করলো, তুই কি করেছিস ওই বাড়ি গিয়ে? মেরেছিস সীমান্তকে, তারপর এনেছিস কোয়েলকে? জয় বিরক্ত হয়ে বলল, মহিলা মানুষ কোনোদিন ভালো হবে না? তোকে মেরে মুখের নকশা বদলে বাপের বাড়ি পাঠিয়েছে, তারপর মেয়েটাকে রেখে দিয়েছিল জোর করে, তারপরেও কলজে ফাটতেছে স্বামীর জন্য। সামনে থেকে যা, ন্যাকা কান্না দেখলে ডায়াবেটিস বাড়ে আমার, সুগার আছে ন্যাকামিতে। কোয়েল এসে কোলে চড়ে বসে আধা ভাঙা স্বরে জিজ্ঞেস করলো। জয় মাথা নাড়ল। তার আগে তোমাকে আমি পচা পানিতে চুবিয়ে রাখবো 10 মিনিট, এরপর মাছকে পানি থেকে বের করে তোমার কাছে দেবো খেলার জন্য। হামজা কেড়ে নিল কোয়েলকে। জয়কে বলল, তার আগে আমি তোর পেছনে দুটো লাথি মেরে খেলি, তারপর বাড়ি থেকে বের করে দিই। শয়তানের শয়তানকে আমি লাড়ি, এটা আমার প্রিয় কাজ ব্রো। হামজা গম্ভীর হলো হুট করে। সীমান্তকে মেরেছিস? জয় সোফায় পা তুলে বসে বলল, না, সুন্দর মতো জিজ্ঞেস করেছি কেন মেরেছিস তুলিকে। তো কি বললো? কাম নাই করার মতো। তো বউ পিটাইছে, আমারও কাম ছিল না হাতে, আমিও 2-4টা লাগিয়ে আসছি। পরে বাপের মার খাওয়া দেখে এই কোয়েলের ডিম কাদা ধরলো, তারে নিয়ে যাইয়া অ্যাকুরিয়াম কিনে দিয়ে শান্ত করছি। মিছিল হয়েছে সকালে, ঝামেলা হয়েছে কোনো? না, শুনলাম মাঝহার শালার পায়ে নাকি খাঁটি স্টেইনলেস স্টিল ঢুকাইছে। ওই শালা দিনাজপুর ব্যাক না করা অবধি বিশেষ ঝামেলা হবার কথা না। পেছনে যতই বদনাম পাবলিক করুক, জয়ের নামে ডরায় তো সবাই। এইটুকুই যথেষ্ট। মাঝহার আসবে নির্বাচনের আগের দিন, রিলিজ করবে কাল টাইল মনে হয়। রিমি এসে জয়ের পাশে বসলো। তার হাতে খাবারের প্লেট। খাবার তুলে জয়ের মুখের সামনে ধরেই বলল, খাননি সকালে? সেহরির সময় খাইছিলাম, আসলেই চরম খিদে রাখছে। ধুর, ও মাছ দিয়েন না, ডিমের টুকরো দেন। রিমি কপাল জড়িয়ে বলল, আপনার এত আহ্লাদ আসে কোথা থেকে? জয় নির্লজ্জের মতো হাসলো। দয়ালের কাছ থেকে সরাসরি সাপ্লাই হয় আমার কাছে। হামজা ট্রাউজারের পকেট থেকে ফোন বের করলো। রিমি এক আজব চরিত্রের মেয়ে, সব কিছুকে ছাপিয়ে তার জিদ। যে জয়ের ওপর তার অসীম ঘৃণা, আজ তার সাথে মিছে মিছে মিল বজায় রাখছে হামজাকে জ্বালাতে। জয় রিমির নাটক বুঝেও কোনো প্রতিক্রিয়া দেখাবে না, বরং হ্যাঁ হ্যাঁ করে হাসবে। এটা তার চরিত্রের অন্যতম বৈশিষ্ট্য। জয় খাবার চিবোচ্ছিল। হামজা বলল, ভোট কেন্দ্রগুলোতে এক্সট্রা নিরাপত্তার জন্য পলাশ ভাইয়ের লোকের দরকার পড়বে। আমি চাইছি না অন্তত সেই দিন কোনো তামাশা হোক। বদনাম সহ ভোট লাগবে না আমার। হামজা পাটোয়ারি নিখিল ভোটে মানুষের মনোনয়নে জিতেছে, এই রব যেন লোকের মুখে মুখে থাকে। দুপুরের পর পলাশ ভাই ডেকেছে তোকে, তেরামি না করে গিয়ে দেখা করে আসিস। আর তার হেরফের হলে কিন্তু অবস্থা খারাপ হবে তোর। জয় উঠে অ্যাকোয়ারিয়ামের সামনে গিয়ে দাঁড়িয়ে খুব মনোযোগ দিয়ে মাছগুলোকে পর্যবেক্ষণ করলো। আঙুল দিয়ে কাছের ওপর খুঁচিয়ে বেশ জ্বালালো মাছগুলোকে। ভেতরের একটা গোল্ডফিশ, দুটো অ্যাঞ্জেল ফিশ আর এক জোড়া কালশিটে রঙের অস্কার ফিশ এনেছে। গোল্ডফিশ সে একটা কিনেছে কেন সেই ভালো জানে। বহুবার ছোট বড় বহু ধরনের অ্যাকুয়ারিয়াম কিনেছে, আবার রাগের সময় ওগুলোকে আগে ভাগে। কবুতর, মাছ, খরগোশ যে কোনো কিছু একটা পোষা প্রাণী হিসেবে থাকে সবসময় তার সংগ্রহে। মাছের সামনে থেকে উঠেই বলল, দুপুরে যেতে পারবো না, ঘুমাবো আমি। বিকেলে গোসল করব, খাবো, যাবো ঠিক সন্ধ্যার আগে। 2-1 কলকি টেনেও আসবো তাহলে। হামজা বকে উঠল। কলকি টানার খবর পেলে এক কোপে বলি দিয়ে দেবে, শুয়োরের বাচ্চা।
যে কাজে পাঠাচ্ছি তা করে ফিরে আসবি। সকাল থেকে বাড়িতে রান্না হয়নি। সকালে একবার বমি করেছে মার্জিয়া। অন্তুর ফোনটা বেজেছিল দুপুর দিকে। অন্তু দিন দুনিয়া ভুলে ঘরে ছুটল। নিশ্চয়ই আব্বু ফোন করেছে, কিন্তু স্ক্রিনে অপরিচিত একটা আনসেভড নাম্বার। তবুও অন্তুর চোখ ভিজে উঠল। কণ্ঠনালী থেকে কান্না ছিটকে এলো এক মুহূর্তে। তার ধারণা আব্বুর ফোনে চার্জ নেই, অন্য কারো নাম্বার দিয়ে কল করেছে। কল রিসিভ করে কঠিন বোকার মতো ঝাড়ি মারল একটা। বয়স বাড়ার সাথে সাথে আকিল জ্ঞান কি গুলিয়ে ফেলেছো? একটা কল করে জানিয়ে দেওয়া যেত না যে কোনো কাজে আটকে গেছো? বাড়ির প্রতি তোমার না হয় টান নেই, আমারও তোমার উপর টান নেই, তবে জলজ্যান্ত একটা মানুষ উধা হয়ে গেলে একটু ভাবনা হয় তো, নাকি? রাবেয়া দৌড়ে এসে দাঁড়ালেন মেয়ের পাশে। অন্তু ফোনে বলে চলল, তা কখন আসবে বাড়িতে? আর হ্যালো। ভরাট এক ধাতব কণ্ঠস্বর ভেসে এলো ফোনের ওপাশ থেকে। অন্তু থমকালো। আব্বুর কণ্ঠস্বর গম্ভীর, তবে তার চির পরিচিত। এটা নয়। পিপাসার্থ মুখে চুপ রইল অন্তু। তার ঠোঁট ফাটফাট করছে। বেশি পেছাল না পেরে যে ঠিকানা বলেছি সেখানে চলে আসিস। আর আরেকটা কথা, পাখিও যেন সাথে না আসে বা জানতে না পারে কিছু। সংক্ষিপ্ত হুমকি পানিটি কর্কশ এবং হিংস্র ছিল। কল কেটে গেল। সাথে সাথে একটা মেসেজ এলো। সেখানে একটা ঠিকানা লেখা, কাহারোল থানার নয়াবাদ মসজিদ। রাবেয়া ঝাঁকাচ্ছেন ওকে অনবরত, বারবার প্রশ্ন করছেন। অন্তু নিশ্চুপ চেয়ে থাকলো ফোনের স্ক্রিনে। অন্তুর মাথায় এলো ঠিকানায় উল্লেখিত জায়গাটা ঢেপা নদীর তীরে নির্জন এলাকার দিকে নির্দেশ করছে। অন্তুর মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে ইতোমধ্যেই। রাবেয়া প্রশ্নগুলোর উত্তর না পেয়ে ছটফট করছেন। অন্তু চট করে মুস্তাকিনকে কল করে বসলো। কেন করলো সে জানে না। ফোনে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে একটা পাখিও যেন টের না পায়। তবুও ফোন করেছে অন্তু। স্বতন্ত্র এক FBI অফিসারকে ডাকছে সে। মুস্তাকিন এলো ঠিক 20 মিনিটের মাথায়। ততক্ষণ অন্তু ঠিক একই জায়গায় একই ভঙ্গিতে দাঁড়িয়েছিল। মুস্তাকিন এসেছে টের পেয়ে নিস্তেজ হাতে মুখটা ওড়নার প্রান্তে আড়াল করে দাঁড়ালো। মুস্তাকিন ঘটনা জানতে চেয়ে প্রশ্ন করলো। অন্তু জবাব দিল গা ছাড়াভাবে। তার চোখের কাতরতা মুস্তাকিনের দৃষ্টি এড়ানোর নয়, তবুও যথাসম্ভব শান্ত সে। অন্তুকে জিজ্ঞেস করলো। অন্তু অবচেতনের মতো মাথা নাড়ালো। না। রাবেয়া চেয়ার এনে দিলে মুস্তাকিন বসে বলেছিল, বাহাদুরি করে একা যাবেন? ঠিক আছে, এরপর আপনার সাথে কি হবে তা দেখার জন্য ওখানে কে থাকবে? প্রথমে অন্তিক, পরে স্যার, এরপর আপনি, এরপর এবারের কারপালা। অন্তু নিশ্চুপ। মুস্তাকিন বলেছিল, আমি ফোর্স ডাকি, তারা গোপনেই আপনাকে প্রোটেক্ট করবে। ওরা জানতে পারবে না কেউ গিয়েছে আপনার সঙ্গে, এবং তা নিশ্চিত করার দায়িত্ব আমার। অন্তু রাজি হয়নি। প্রয়োজন নেই অফিসার, আমি কোনো ধরনের ছোট্ট একটা রিস্ক নিতেও প্রস্তুত নেই। আমার মন বলছে ওরা ভয়ঙ্কর। কথার খেলাপি হলে খারাপ কিছু হতেই পারে। রাবেয়া কান্না লুকালেন শাড়ির আঁচলে। অন্তু নিস্তেজ পায়ে এগিয়ে গিয়ে আলতো করে একবার আম্মুকে জড়িয়ে ধরেছিল। বেরিয়ে যাবার সময় মুস্তাকিন সামনে দাঁড়িয়ে বলেছিল, 1 ঘন্টা সময়, এর মাঝে না ফিরলে, আপনি না ফিরলে আমি ইচ্ছে মতো পদক্ষেপ নিতে পারি। মুস্তাকিন কেমন করে যেন চেয়েছিল মিনিট খানেক অন্তুর চোখের দিকে। সেই চোখের রহস্য বোঝার উপায় নেই। এরপর আশ্বাস দেবার ভঙ্গিতে মাথা নেড়ে বিদায় জানিয়েছিল। গড ব্লেস ইউ। বাসের হাটের ওপর থেকে গাড়িতে করে নয়াবাগ যেতে কম বেশি আধা ঘন্টা সময় লাগে। সন্ধ্যা হয়ে গেছে। নয়াবাগ মসজিদের অদূরে দাঁড়িয়ে থেকে তার ভেতরে এক প্রকার ছটফটানি কাজ করছিল। অন্তু জানে না এই অনিশ্চিত প্রবাহধারা তাকে ধাওয়া করে কোথায় নিয়ে যাচ্ছে। মিনিট দুয়েক বাদে দুটো লোক এসে নিয়ে গেল অন্তুকে। ওদের দেখে মনে হচ্ছিল অন্তুকে মেহমানদারির উদ্দেশ্যে পথ দেখিয়ে নিয়ে যেতে এসেছে। চারপাশের লোক আসল ঘটনা আন্দাজ করতে পারবে না এদের আচরণ দেখে। হয়তো বুঝলেও কিছুই বলবে না। রাজত্ব এদের, শাসন এদের, সমাজটা এদের নোংরা পায়ের তালুর তলে পদলিত। রাস্তাটা ক্রমশ ঢালু হয়ে গিয়ে গেছে। দুপাশে বন জঙ্গলি এলাকার মতো। এক কথায় নির্জন একটি জায়গা। অন্তু হাসল। তার হাসি পাচ্ছে নিজের জীবনের ঘটনা প্রবাহের ওপর এবং অনিশ্চিত আগামীকালের ওপর।
আবার হাত পা শিরশির করছে। সেটাকে পাত্তা দিলে মানসিকতা মেরুদণ্ডহীন এক কেঁচোর মাফিক হয়ে পড়বে, যাকে আলতো পায়ের চাপে পিষে মারা যায়। অন্তু চাইলেও শক্ত হতে, কিন্তু পারাই যাচ্ছে না। নারী মন মচকে যাচ্ছে। একদম নির্জন জায়গাটির কেন্দ্রে দাঁড়িয়ে আছে একটি বাংলো অথবা কোয়ার্টারের মতো বিল্ডিং। রংচটা দেয়াল, মরিচা ধরা লোহার জানালাগুলো। ওর পেছনে হাঁটছিল লোক দুটো। এত কাছে গা লাগিয়ে হাঁটছে। এতক্ষণে বেশ কয়েকবার প্রায় ছোঁয়া লেগেছে। বাড়ির গেটের ভেতর দিয়ে ঢুকতেই চোখে অন্ধকার দেখলো। ঘুপচির মতো ভেতরটা, বিশ্রী গন্ধ আসছে চারপাশ থেকে। অন্তর মাথা চক্কর কেটে উঠল অসহ্য দুর্গন্ধে। মদ এবং ড্রাগসের গন্ধ মিশে একাকার হয়ে একটা ভ্যাপসা পেট গোলানো দুর্গন্ধের সৃষ্টি করেছে। সিঁড়িতে ওঠার সময় বেশ কয়েকবার লোক দুটো যেন ওকে ইচ্ছে করেই ছোঁয়ার চেষ্টা করলো। অন্তুর কিছুই করার নেই। তার মনে হতো সে প্রতিবাদী, অল্প হলেও। তার সামনে কোনো অন্যায় টেকার নয়, কিন্তু আজ ওসব কাজ করছে না। হাত পা অবশ হয়ে আসছে। কলেজের ছোকরাদের অথবা পাড়ার মহিলাদের সম্মুখে প্রতিবাদী আওয়াজ ওঠানোটাই জীবনের জিত এবং নিরাপত্তা নয়। আজ মনে হচ্ছে তার প্রতিবাদ বোধহয় শুধুই মহিলা এবং সাধারণ অসভ্যদের সামনে সীমাবদ্ধ। নয়তো এখানে কেন সে একটা চলন্ত পুতুলের মতো হেঁটে চলেছে এভাবে? কোনোই প্রতিবাদের ভাষা মুখে আসছে না, হাত উঠছে না। শরীরে কম্পন ধরছে, মনে নারীসুলভ দুর্বলতা বিরাজ করছে। অসহায়ত্বের চাদরে পুরো অন্তু সত্তাটা বাজেভাবেই ঢাকা পড়েছে। অর্থাৎ এই সমাজের খারাপদের সম্মুখে টিকে থাকার মতো প্রতিবাদ রপ্ত করা সাধ্যের বাইরে। সে না হয় পারেনি, আচ্ছা নাই বা পারল, কিন্তু মুস্তাকিম, সে একজন FBI অফিসার। তার কাছে নাকি হুমকি, চিরকুট আসে, শাসানো ফোন কল আসে, মাঝপথে কেস দাবিয়ে দেওয়া হয়। সমাজে আসলে কাদের বিচার এবং রাত চলছে? খারাপ ভালো আছে? চিৎকার করে কেউ যেন কানের তালা ফাটালো এটা বলে, খারাপরা ভালো আছে। একমাত্র খারাপেরা তুলনামূলক ভালো আছে। দোতলায় নিয়ে যাওয়ার পর অন্তুর মনে হয়েছিল তাকে কোনো কক্ষে বন্দি করে দেওয়া হবে। নারী মন আতঙ্কে গুংড়ে উঠছিল, কিন্তু তাকে বদ্ধ রুমগুলো পার করে রুফটপের সামনে নিয়ে যাওয়া হলো। চারপাশ ততক্ষণে অন্ধকার হয়ে এসেছে। রুফটপটাও পুরনো, সবুজাভ শ্যাওলা পড়েছে। পুরনো বিল্ডিং। মাগরিবের আজান শোনা গেল এবার। রুফটপে পা রেখে মাথা তুলে আশেপাশে দেখল। লোক দুটো গা ঘেঁষে দাঁড়িয়ে আছে। কয়েকজন পুরুষের সম্মিলিত হাসির আওয়াজ পেয়ে তাকালো। সোফাতে গা এলিয়ে বসে আছে একজন পুরুষ। জলজলে বিড়ালের মতো চোখ, খাড়া নাক, অনেকটা খিলানের মতো। পাটাগুলো যেন ফনা তোলে আছে। ঠোঁটে প্যাচপ্যাচে হাসি ঝুলছে। তার সম্মুখে পিঠ ফিরিয়ে বসে আছে আরেকটি লোক। এক মুহূর্তের জন্য অন্তুর মনে হলো এই পিঠ ফেরানো পেছনটাকে সে চেনে। চারিদিকে কুয়াশা ঘন হয়ে আসছে, দিনের আলো ফুরিয়েছে। রুফটপটাকে বাইরে থেকে পুরনো পরিত্যক্ত জায়গা বলে মনে হলেও এখন বুঝলো এক অভিজাত বৈঠকখানার চেয়ে কম নয় এটা। গোলাকার শাড়ি করে সাজানো সোফার সেট, সেন্টার টেবিল, টেবিলের ওপর শাড়ি ধরা মদের বোতল, ড্রিঙ্কিং গ্লাস, সোডার কৌটা, মেডিসিনের পাতা, মোড়ানো কাগজ, বিট লবণ, স্ন্যাক্স, ছুরি ইত্যাদি পড়ে আছে। অন্তু চোখ বুঝে শ্বাস ফেলল। আলো জ্বলল। অন্তু চূড়ান্ত মরণের জন্য প্রস্তুত। সামনে বসা লোকটি হাতের গ্লাসটি নামিয়ে রেখে মনোযোগী দৃষ্টি মেলল অন্তুর গোটা শরীরে। যেন আকর্ষণীয় কিছু পেয়েছে হুট করেই। কিন্তু এবার পেছনে ফিরে বসে থাকা লোকটা অনীহার দৃষ্টি মেলে পেছনে ফিরল একবার। তার দৃষ্টি কেঁপে ওঠে বিদ্যুতের মতো, ধাক্কা খেলো যেন অন্তুর ওপর। জয়! অন্তু হতবিহ্বল চোখে তাকিয়ে দেখলো জয়কে। ধীরে ধীরে বিস্ময় ভাবটা কেটে মন মস্তিষ্ক ও গোটা শরীর জুড়ে এক বিদ্বেষী ঘৃণারা লাফিয়ে উঠল যেন। এরা এত নিচে নামতে পারে? জয় সেদিন ভার্সিটি প্রাঙ্গণে দাঁড়িয়ে চ্যালেঞ্জ নিয়েছিল, সেই সবের জেরে এইসব করছে, অথবা অন্তুকে দমাতে? প্রশ্ন অনেক, উত্তর নেই যথাযথ। পেছনে থেকে একজন ধাক্কা মারল অন্তুকে। ভেতরে ধপ করে আগুন জ্বলে উঠল যেন। আরও দুটো ঠেলা তাকে সহ্য করতে হলো। জয় চট করে উঠে দাঁড়ায়। তার চোখ দুটো হাসছে। সেখানে এখন বিস্ময় থাকার কথা, কিন্তু তা ছাপিয়ে দুষ্টু হাসি প্রকট। হাতের ছোঁয়া ওঠা কলকিটা টেবিল ফেলে বলল, ওকে, ওরা এখানে নিয়ে আইসেন কেন? কি সমস্যা?
সোফায় বসা লোকটা চার হাত পা ছাড়িয়ে বসে আছে। তার নজর এখনো অন্তুর শরীরে। অন্তু এক দৃষ্টিতে চেয়েছিল জয়ের দিকে। জয় এবার কঠিন স্বরেই জিজ্ঞেস করলো, তোরা এখানে আনছে কেন পলাশ ভাই? প্যাচ প্যাচে হাসি শোনা গেল। বিড়ালের মতো জল চোখগুলো কিসের নেশায় যেন জ্বলছিল পলাশের। সরু নাকের খিলানের মতো পাটাটা কাঁপে যখন পলাশ হাসে। অন্তুর ঘেন্না এলো সেদিকে তাকিয়ে। জয় খেঁকিয়ে উঠল, ওরে কেন নিয়ে আসছেন এখানে এইটা জিগাইছি, ওর কি কাম এইখানে? পলাশ তখনও অন্তুর দিকে চেয়ে। জয় দুই ভ্রুর মাঝে আঙুল ঘষে দাঁত খিঁচল। পলাশ ভাই কিছু জিজ্ঞেস করতেছি, হাসি অফ করে জবাব দিয়ে এরপর হাসেন। অন্তু চমকে উঠল। পলাশ দিনাজপুরের শীর্ষ সন্ত্রাস। বাজারের প্রতিটা দোকানে কসাইয়ের মতো চাঁদাবাজি থেকে শুরু করে নতুন নতুন পাপের সৃষ্টিকর্তা পলাশ ও রাজন। দেখেছিল না কোনোদিন লোকটাকে? আন্ডারওয়ার্ল্ড বলে একটা কথা আছে, আর সেখানকার জানোয়ারেরা আন্ডারগ্রাউন্ডেই বিচারণ করে সাধারণত। অন্তর মাথায় এলো না তাকে কেন এই নরকে আনা হয়েছে। মহাজন পলাশ মানুষকে টাকা ধার দেয় সুদের চুক্তিতে। সময় এতটা কম দেয় যে একজন ঋণী লোকের পক্ষে অত দ্রুত সুদসহ টাকা জোগাড় সম্ভব হয় না। পলাশ তার বদলে বউ, বাচ্চা, জমির দলিল, বাড়িঘর, ব্যবসা সব শেষে জান নিয়েও নিজের সুদসহ টাকা আদায় করে নেয়। এমন বহু কথা শুনেছে অন্তু পলাশের ব্যাপারে। এটাই কি সেই পলাশ? জয় এখানে কেন? অন্তুর খুব দুর্বলতা বোধ হচ্ছিল। চারপাশে দর্শকের মতো দাঁড়িয়ে আছে পলাশের লোকগুলো। দেখতে নর্দমার পাশে ক্ষুধার্ত অবস্থায় শুয়ে থাকা কুকুরের মাফিক রূপ শেপগুলোর। পলাশ হেসে জয়ের দিকে তাকিয়ে বলল, এত কেন ব্যস্ত হইতেছিস বাপ? এমন টসটসে মাল করে রেখে সে কি সব আউল ফাউল জিনিস বন্ধক রেখে মানুষ টাকা ধার দেয়? বোকার দল সবগুলা। জয় নাক মুখ জড়িয়ে বিরক্ত হয়ে মদের বোতল তুলে নিয়ে তাতে দুটো চুমুক দিল। আস্তে করে অনাগ্রহী স্বরেই জিজ্ঞেস করলো, অন্তুর বাড়ির লোকও কি সুদের টাকা নিয়েছে নাকি আপনার কাছে? হ, এই শালির বাপরে তো এমন লোক মনে হয় না। পলাশ হাসছে। চোখ দুটো জল করে জ্বলছে, সেই হাসিতে রহস্য মেশানো। কিন্তু তাতেই জয়ের কোনো আগ্রহই নেই। তার গলা জ্বলছে আজ। মদে অল্প সোডা এবং পানি না মেশালো। পলাশ এগিয়ে গিয়ে অন্তুর খুব কাছে দাঁড়ায়। অন্তু চেয়েও পেছাতে পারল না। পেছনে আরও দুটো লোক দাঁড়িয়ে। পলাশের শরীর থেকে দুর্গন্ধ আসছে। অন্তুর মনে হলো সে যখন তখন গল করে বমি করে ফেলবে। এতটা কাছে কোনো পুরুষ কোনোদিন আসেনি তার। বিড়বিড় করে সৃষ্টিকর্তাকে ডেকে ওঠে অন্তু। পলাশ জিভ বের করে কুকুরের মতো গন্ধ শুকছে ওর শরীরের। বোরকা এবং নেকাবের ওপর দিয়েই যেন কিসের পৈশাচিক স্বাদ পাচ্ছে পলাশ। অন্তু চোখ বুঝে ডুকরে উঠল নীরবে। আল্লাহ পাক পানহা চাই এইসব থেকে, তুলে নিন আমাকে, রক্ষা করুন। পলাশ স্থির হয়ে দাঁড়ালো। প্যাচ প্যাচে হাসি দিয়ে বলল, তোমারে কেন নিয়াছি এইখানে? বলেননি এখনো? অন্তুর গলাটা কেঁপে উঠছিল। ইজ্জতের ভয় তাকে কাহিল করে তুলছিল। তুমি চেনো আমারে? অন্তু নিজেকে গোছাতে গিয়েও এলোমেলো হয়ে গেল। কেন এনেছেন আমাকে এখানে? আমি কি কোনো অপরাধ করেছি? পলাশ হাসছে। সেই হাসিতে পশম দাঁড়িয়ে যায়। পলাশ বলল, তোমার মনে হয় কিছুই কয় নাই অন্তিক? হ্যাঁ, অন্তু চোখ নামালো, চোখ বুঝে শ্বাস ফেললো। তোমার ভাই যখন বইয়ের গয়না নিয়ে এসে টাকা চাইছিল আমার কাছে, আমি অবশ্য আরে কইছিলাম বইয়ের গয়না দরকার নাই, বউডারে আনলেই পারতি, টাকা আর পরিশোধ করা লাগতো না। শ্যামরা দেখলাম জ্বলে উঠছিল, অথচ টাকারও প্রয়োজন, কিছু বলবার পারেই নাই। অন্তু অবাক হলো, বুকে ভার অনুভূত হলো। পরে কইল, না আমি গয়নাই রাখতে চাই ভাই, দোকানে যা কামাই হবে তা দিয়ে মাসে মাসে আপনার টাকা দিয়ে সময় ফুরানোর আগেই শোধ করে দিব। শালার সাওয়াল পারল তো না, সেই হয়রানি পেরেশানি হইল, দোকানটাও গেল, রাখতে পারলো না, শেষ পর্যন্ত 2 দিন আগে নাকি নিজেও পালাইছে। অথচ তোমারে আনলে খুশি হয়ে দেখা যাচ্ছে ওর ব্যবসাটারে নিজ হাতে চিরদিন প্রটেক্ট করতাম, তোমারে আনে নাই কেন আগে? এবার ঝুঁকে পড়ল পলাশ অন্তুর উপর।
জানতাম না যে তুমি এত সুন্দরী। জানলে অন্তিক শ্যামরাডার সুদ আসল চাঁদা দোকানের কামাইয়ের ভাগ সবটা মাপ করে দিতাম। মেয়ে লোকের উপর কিচ্ছু নাই, কারবারও না। আমি মেয়ে লোকের খাতিরে বহুত ত্যাগ করবার পারি। অন্তুর শরীর কাঁপছে থরথর করে। নিজের উপর রাগ হলো তার। এত অস্থির হয়ে পড়ছে কেন সে? কোনোভাবেই শান্ত হতে পারছে না। কোনো মতে জিজ্ঞেস করলো, আমার আব্বু কোথায়? আহ, কথা তো শেষ হয় নাই। শুনো, অন্তিক সারাটা আমার থেকে লুকাইয়া না পাল্লাইয়া যদি তোমার আনতো আমার কাছে, তোমার ভাবটাও এত ভোগান্তি হইতো না। ইস, আমি জানতামই না তুমি এরম। অন্তুর কলিজাটা ছ্যাঁত করে উঠল। অনিয়ন্ত্রিতভাবে এক চরম ভুল হয়ে গেল তার দ্বারা। থাবা দিয়ে পলাশের শট খামচে ধরেই বলল, আই জানোয়ারের বাচ্চা, কি বললি তুই? আব্বু কোথায়? আব্বু তোর কাছে। কি করেছিস তুই আব্বুর সাথে? আব্বু কই? কোথায় আব্বু? এতক্ষণে জমে থাকা পানি ঝরঝর করে গড়িয়ে পড়ল নেকাবের নিচে। হুঙ্কারটা কান্নার সাথে মিশে নির্মম আর্তনাদের মতো শোনালো। জয় বিরক্ত হয়ে একটা সিগারেট ধরালো, বকে উঠল বিড়বিড় করে। শালির ধার কমবে না তবু। পলাশকে দেখে মনে হচ্ছে তার প্রিয় খাবারটা খেয়ে তৃপ্তির হাসি হাসছে। এতটা পৈশাচিক তার মুখের ভঙ্গি। অন্তু শুনেছিল মহাজনা সন্ত্রাসরা পিশাচদের আর এক বংশধর। অন্তুর বুকে কাঁপন ধরেছে। পলাশ শার্ট থেকে অন্তুর হাতটা ছাড়ানোর নাম করে বাজেভাবে জড়িয়ে ধরে ছুঁয়ে দিল হাতটা। অন্তু ঝটকা মেরে হাত ছাড়িয়ে পিছিয়ে যায়। ধাক্কা খায় পুরো দেহটা, পুরো দুটো পুরুষের সাথে। ঘেন্না আসলো নিজের শরীরের ওপর। কোথাও পুরুষের ছোঁয়া লাগা বাকি রইল না গোটা দেহে। ছটফট করতে করতে দূরে সরে দাঁড়ালো। ফুপানো কান্নায় মেকআপ ভিজে উঠল। জয় সোফা ঘুরিয়ে নিয়ে বসেছে। সে খুব আরামে আছে। যাত্রাপালা দেখতে এসেছে। সামনে খেলা হচ্ছে, সে দেখছে। তার হাতে স্বল্প মাত্রার বিয়ারের ক্যান। এবার অন্তর দৃঢ় বিশ্বাস জাগলো, জয় সব জানে, সব। তবুও কেন নাটক করলো প্রথম দিকে? অন্তর চেঁচিয়ে উঠল। আব্বু কই? চেঁচানো নিদারুণ আহাজারির মতো নাই শুনতে লাগলো। আমার আব্বু কই? ও আব্বু, আমার আব্বুকে কোথায় রেখেছেন? কোথায় আমার আব্বু? আব্বু? সবে কথা বলতে শেখা ছোট্ট শিশুটির মতন অবুঝ স্বরে ডেকে ওঠে অন্তু আবারও। আব্বু, ও আব্বু, আব্বু? পাগলের মতো এইদিক ওইদিক খুঁজলো আব্বুকে। অবুঝ শিশু যেমন অচেনা জায়গায় কাতর হয়ে ওঠে, অন্তু তার চেয়েও সহায়হীন এতিমের মতো কাতরাচ্ছে রুফটপের এক পাশে দাঁড়িয়ে। পলাশ বারবার দেখছে অন্তুর চোখ দুটো। পলাশের মনে হলো ভিজে ওঠা পাপড়ির জন্য মেয়েটার চোখ দুটো তাকে বেশি মাতাল করছে। নোংরা চাহিদায় উতলা হয়ে উঠছে তার পুরুষ দেহ। অন্তুর আর্তনাদ একেবারে কানে যাচ্ছে, আর কামনা তাড়নায় আগুনে কেরোসিনের ছিটা পড়ছে। এগিয়ে গেল অন্তুর দিকে। ক্ষুধার্ত পিশাচ যেমন রক্ত পেলে জ্বল জ্বলে হেসে ওঠে, ওরকম হেসে বলল, আব্বুকে দেখতে চাও সুন্দরী? তার মানে তুমি আমার কাছে কিছু চাও? অন্তু থেমে যায়, অবুঝের মতো তাকিয়ে থাকে পলাশের দিকে। পলাশ কোমল স্বরে বলল, লেনদেন বুঝো? নেয়া দেয়া? তুমি কিচ্ছু চাচ্ছ আমার কাছে? এর বদলে আমারও তো কিছু চাওয়া থাকতে পারে, পারে না? অন্তু হাল ছেড়ে দিয়ে আস্তে করে বলল, পারে? তারপরে একটু সপ্রতিভ হলো। আমি বুঝতে পারছি অন্তিকে টাকাটা পরিশোধ করতে হবে, সে তো জানি, কিন্তু এখন তো কিছু বলেননি, আমি সাথেও আনিনি। কথা দিচ্ছি আগামী। পলাশ আঙুল তুলে অন্তুর ঠোঁটে নেকাবের ওপর দিয়েই চেপে ধরল। এত কথা না, আমি চেয়ে নেই, তুমিও দাও। অন্তু তাকিয়ে রইল। তার সরলতা ব্যর্থ গেল বোধ হয়। পলাশ খুব সাবলীলভাবেই বলল, নেকআপটা খুলো, দেখি মুখটা। অন্তু থমকে দাঁড়ালো। পলাশ বোঝালো, হুম, লেনদেন। আমি তোমার মুখ দেখব, তুমি তোমার আব্বার মুখ। পাথরে পরিণত হলো অন্তু। নির্বাক চোখে দেখলো পলাশকে। পলাশ এগিয়ে যায় আরেকটু ওর দিকে। বেখবর আক্রমণ করে বসে অন্তুর ওপর। খপ করে অন্তুর মেয়েলি হাত দুটো নিজের থাবায় পুড়ে অন্তুর পেছনে আটকে ধরে। তাতে পলাশের শরীরের সামনের অংশের সিংহভাগ ছুঁয়ে যায় অন্তুর নারী দেহ। অপর হাত দিয়ে অন্তুর বুকের ওপরে গলার নিচে লেহন করার মতো হাত বোলায়, যেমন করে কুকুর তার খাবার চাটে জিহ্বা দিয়ে। অন্তু হাত মোচড়ানোর বৃথা চেষ্টা করলো না। চোখ দুটো বুঝে পাথরের মতো দাঁড়িয়ে রইল।
কিন্তু আশ্চর্যজনকভাবে সেদিনের পাথরের চোখ বেয়ে টপ টপ করে কয়েক ফোঁটা তপ্ত জল গড়িয়ে পড়ল। বিড়বিড় করে ডেকে ওঠে অন্তু। আল্লাহ, অন্তু হার মানল। আমি খুলছি নিকাব, আমি খুলছি। পলাশ পারত নিজে খুলতে, খুলল না, সে অন্তুকেই বাধ্য করলো। এতে তার চোখে মুখে জিতে যাওয়ার চমক। অন্তুর কাছ থেকে সরতে ইচ্ছে করছিল না, তবুও নিজেকে টেনে নিয়ে অল্প সরে দাঁড়ালো যেন। অন্তুর হাত কাঁপছে, নেকাব অবধি উঠছে না। এতগুলো বছরে কোনো দিন কেউ মুখ দেখেনি তার, আজ দেখবে। শরীরের ওপর ঘেন্না লাগছে। এই শরীরের বিভিন্ন জায়গায় আজ নষ্ট হাতের ছোঁয়া পেয়েছে। নিজেকে একপাশে নষ্টা বলেই মনে হচ্ছিল তার। তবু কেন যে নেকাব খুলতে হাত উঠছিল না মুখের ওপর? ছোঁয়ার চেয়ে নজর বেশি ভয়ানক। সন্ধ্যার আকাশে কুয়াশার আবরণ পরিবেশকে আরও গুমট করে তুলেছিল। পলাশের ধৈর্যচ্যুতি ঘটল, আবারও এগিয়ে এলো অন্তুর দিকে। খুলবা নাকি টেনে খুলে ফেলবো? আমি একটা কথা বলতেছি, ওইটার পিছনে সাহস দেখাইয়া আবার চুপ করে আসো, ঠিক না? হাত বাড়ায় পলাশ। অন্তু সেদিন এই মুহূর্তে কেন যেন জয়ের দিকে তাকিয়েছিল একবার, তবে খেয়াল করে দেখলে তার চোখে অল্প আশা দেখতে পাওয়া যেত বোধহয়, যা সে জয়ের কাছে করেছে। কোনো যুক্তি নেই সেই আশার, তবুও অন্তুর বোধহয় সেই ভয়টা লাগে না জয়কে, যেটা পলাশের জন্য তৈরি হয়েছে এই কিছুক্ষণে। জয় আরাম করে বসে বিয়ারের ক্যানে চুমুক দিচ্ছে, তার সামনে কিছু ঘটছে তেমন খেয়াল নেই তার মাঝে। নিজের এমন বোকা আসার কথা ভেবে তাচ্ছিল্য এলো অন্তুর নিজের ওপর। জয়ের চোখে মুখে তখন স্পষ্ট লালসা, তাকে এক নজর নগ্ন অবস্থায় দেখার লালসা। তার অবশ্য রাগ হচ্ছে, অন্তুকে এত লোক দেখবে যে চেহারাটা তার নিজের পছন্দ, কিন্তু বাধা দিল না। এখন মেকআপটা খুলে ফেললে অন্তুর চেহারা দেখতে পাবে সে। দু চোখে তার অধীর অপেক্ষা। চেহারা দেখার চাহিদাকে ছাপিয়ে পলাশকে ঠেকানোর ইচ্ছে বা প্রয়োজনীয়তা অনুভব করল না সে। পলাশ অন্তুর বাহুটা জড়িয়ে ধরার সময় অন্তুর বুকের উপরের ওড়নাটার প্রান্তটুকু পলাশের হাতের থাবায় এলো। অন্তু হাত দিয়ে ঠেকানোর চেষ্টা করলে পলাশ অন্তুর হাতটা খামচে ছুঁড়ে ফেলে পেছনের দিকে। সজোরে আঘাত হানে হাতটা গিয়ে পেছনে খচখচে দেয়ালে। নিশ্চিত চামড়া ছেড়ে রক্ত বেরিয়ে এসেছে। পলাশ অকথ্য ভাষায় গালি দিয়ে বলে, ফুলশালী ন্যাকামি মারাস। একটানে খুলে নয়, বরং ছিঁড়ে ফেলে অন্তুর চেহারার আবরণটা। অন্তুর গলা থেকে একটা সরু আহাজারি বেরিয়ে আসে। সেই আহাজারিতে চোখ তুলে তাকায় জয়, আর নজর ফেরায় না। পলাশ ঝটকা খেয়ে অল্প সরে দাঁড়ালো অন্তুকে ভালোভাবে দেখার জন্য। মেয়েটার কান্না থেমে গেছে, চোখের পাপড়ি ভেজা, অথচ পানি গড়াচ্ছে না। মুখটা লাল হয়ে আছে, চিকন ঠোঁটের কিনারা মাঝে মাঝে উত্তেজনায় কেঁপে উঠছে। জয় ও অন্তুর এক দুর্বোধ্য দৃষ্টি বিনিময় হলো সেই মুহূর্তে। পলাশ হাসছে, তার হাসি কথা বলছে। জীবনে প্রথম হয়তো বহুল আকাঙ্ক্ষার বস্তু সামনে দেখতে পেয়েছে চোখ দুটো। সে অভিভূত, সে আসক্ত। নিঃশ্বাস জোরে জোরে পড়ছে পলাশের। আশেপাশে কমপক্ষে 10-15 জন পুরুষ অন্তুকে গিলছিল। অন্তু তাকিয়েছিল জয়ের দিকে, কিন্তু জয় হুট করে নজর ফিরিয়ে বিয়ারের ক্যান্টার পাশে রেখে ঘাড় ঘুরিয়ে হাঁ করে শ্বাস ফেলল। অন্তুর আর কান্না পাচ্ছে না। আব্বু বলতো ছাগল যদি জবাই হয়েই গেল, সেটাকে কাবাব করা হোক, ঝোল রেঁধে খাওয়া হোক, অথবা কিমা করা হোক, ছাগলের কি আর কিছু যায় আসে? পলাশ হেসে উঠল, এবার শব্দ করেই। আরে পাস, তোমার বাপের ঘরে যে এরম একখান আইটেম আছে, জানলে কি আর বেচারা। অন্তুর ভেতরে একটা তীব্র যন্ত্রণা শুরু হলো। সে আজ প্রদর্শনীর পণ্যের মতো এতগুলো পুরুষের মাঝে প্রদর্শিত হচ্ছে। আব্বু বিষয়টা সহ্য করতে পারবে? নেকাবের একাংশ ছিঁড়ে পলাশের হাতে গেছিল, সেটা পলাশ ছুঁড়ে ফেলেছে। যেই অংশটুকু অন্তর গলায় পেঁচিয়েছিল তা সে নিস্তেজ হাতে আস্তে করে খুলে ফেলে দিল অন্তু। এখন শরীরে বোরখা, বুকের ওপর এক টুকরো ওড়না আছে, সকলে দেখছে তাকে। অন্তু প্রস্তুত হয় আমজাদ সাহেবকে যে কোনো হালে দেখতে। বুকে মুচড়ামুচড়ি শুরু করেছে। অন্তু বাহাতের তর্জনীয় মধ্যমা আঙুল সজোরে চেপে ধরে বুকের মাঝখানটায় আকাশের দিকে তাকিয়ে সৃষ্টিকর্তার কাছে কিছু অভিযোগ করলো। দুজন দুপাশে ধরে আমজাদ সাহেবকে নিয়ে ছাদের ঘরে প্রবেশ করলো। সেই জায়গাটি আলোকিত,
তার পাশের অন্ধকারের ভেতরে বসে আছে জয়। অন্তু কয়েক কদম পিছিয়ে ছাদের দেয়ালের সাথে ঠেকে দাঁড়ালো। শরীরটা থর থর করে কাঁপছে আবারও। অন্তু হাওমাও করে কেঁদে উঠল, মুখে হাত চেপে ধরে, কিন্তু আওয়াজ হলো না। আমজাদ সাহেব থরথরে কাঁপা হাতটা বাড়াতে চায়, চোখে মুখে আতঙ্ক, ডেকে ওঠেন অস্পষ্ট স্বরে। অন্তু, অন্তু চোখ বুজে ফেলে। আমজাদ সাহেবের মুখটা থ্যাতলানো প্রায়, শটের অধিকাংশ ছেঁড়া, হাতে কাঁচা কাঁচা দাগ, টলছেন উনি, চোখ খুলে রাখতে পারছিলেন না। ড্রাগ দেওয়া হয়েছে বোধহয়। মেহেদি রাঙানো দাড়িওয়ালা থুতনি দিয়ে গভীর থ্যাতলানো ক্ষত। খিদে মেরেছে এরা। অন্তু দৌড়ে গেল আব্বুর দিকে। পলাশ মাঝে এসে দাঁড়ালো। অন্তুর পুরো শরীরটা আন্দোলিত হয় একবার পলাশের দেহের ধাক্কায়। মেয়েটা সঙ্গে সঙ্গে গুটিয়ে গেল, যেন একদম আগুনের তাপে পলিথিন যেমন কুচকে ঝলসে যায়, ঠিক তেমন। আমজাদ সাহেব কিছু বুঝলেন কিনা কে জানে। যতদূর সম্ভব কড়া ড্রাগস ওনার শরীরে। আমজাদ সাহেবের কোনো দিকে খেয়াল ছিল না। সে কেবল অবচেতন অথবা প্রায় অবচেতন চোখে মেঘে দেখছিলেন। পলাশের হাতের বেষ্টনীতে গলা কাটা মুরগির মতো ছটফট করছে অন্তু। তার মাথা আলগা, বুকের ওড়না ঠিক নেই, মুখে পর্দা নেই। সহ্য করতে না পেরে টলমলে মাথা নামিয়ে নিলেন, ভিখারির মতো ভিক্ষা চেয়ে উঠলেন। ও পলাশ, আব্বা আমার মেয়েটাকে ছেড়ে দাও আব্বা, ও বাচ্চা মানুষ। পাপ আমার ছেলে করেছে, আমি করেছি জন্ম দিয়ে, ও তো কিছু করে নাই আব্বা, তুমি কি করছো ওর সাথে? আমার মেয়ের পর্দা কই? ও ছোট মানুষ বাপ, ওরে ছাড়ো, তুমি আমাকে মারো। ও পলাশ, আমাকে মারো, দেখবে ঠিক অন্তিক আসবে, তুমি আমাকে আরও মারো। পলাশ, পলাশ শোনো, আমি আমার সব দিয়ে দেব, তুমি কত টাকা পাও তার ডাবল ডাবল দেব পলাশ। তার বলায় কিছু শব্দ বোঝা গেল, কিছু আর্তনাদ অস্পষ্ট জমা হলো কুয়াশাচ্ছন্ন প্রকৃতির হাওয়ায় বোধহয়। জয় এক দৃষ্টে চেয়েছিল আমজাদ সাহেবের দিকে। ওর ভেতরটা রাগে নাকি হিংসায় অথবা জিদে জ্বলে উঠল। ও মার খেয়েছে, কতবার কতভাবে মার খেয়েছে। শরীরে বিভিন্ন স্থানে বাঁশ সুই গাঁথা হয়েছিল, তার উপর লবণ না দিয়ে পাটের ছেলেরা বিট লবণের গুঁড়া ছিটাতো। খুব চিৎকার করেছে জয় বন্ধ ঘরে। কই, কেউ তো বলেনি সেদিন, বাপ ছেলেটাকে ছেড়ে দাও, আর কষ্ট দিও না আমার জয়কে। ন্যাকামি যত সব। জয় কি বেঁচে নেই? সেই সব আঘাতের দাগ এখনও আছে শরীরে। এখন ওর রাজ চলে পুরো দিনাজপুর সহ এই বাঁশের হাতে। ওর পিঠ বাঁকে হিপ বোনের ওপরে কোমরে সংলগ্ন কেশরুকাতে টান ফেলা হতো। তা চিকিৎসা করতে পিঠে স্টেইনলেস রড ঢুকিয়ে কতদিন হসপিটালের বেডে মরার মতো ফেলে রাখা হয়েছিল ওকে। ওর তো বাপ মা কেউ আসেনি। বেশি পরিমাণ ড্রাগ দেওয়ার ফলে কান নাক এমনকি চোখের পানির সাথে রক্ত উঠে আসতো। তার জন্য এভাবে কেউ কাঁদেনি। শুধু হামজা প্রতিবেলা ঢাকা মেডিকেল কলেজ যাতায়াত করত। তরু তখন ছোট্ট প্রায়, সে থাকতো জয়ের পাশে। এই অবস্থায় মেয়ের জন্য এত ছটফটানি বাপের? বাপেরা কি এমনই হয়? সব বাপ। তাইলে তার বাপ কেন তাকে ফেলে রেখে উপরে চলে গেছে? ফেলে গেছে তাকে এই দুনিয়ার নষ্টামি করে বেড়ানোর জন্য। ঢোক গিলল জয়, 2 ঢোক মদ গিলল। হিংসা হচ্ছে অন্তুর ওপর, ঘেন্না আসছে। ওই মেয়ে বহুতবার অপমান করেছে ওকে ভার্সিটিতে, আজ অন্তুও অপমান হয়েছে। বাঁচাতে যায়নি জয়, শোধ। পলাশ অন্তুর হাতটা আরো শক্ত করে ধরে হাসল। কাকা, ডাক্তার, কসাই আর আমরা যদি মানুষের অনুরোধে গলি, তাহলে এইসব পেশা ছেড়ে জাস্ট এনজিও খুলতে হবে, যেখানে মানুষ, গরু, সব ধরনের প্রাণী ও যান বাঁচানো হবে, তাদের সব ইচ্ছা পূরণ করা হবে। ডাক্তার প্রতিদিন 1000 রোগীর মৃত্যুর ঘোষণা দেয়, হাতের পালস চেক করে, তাদের মাঝে সব রোগীর আত্মীয়রাই চেঁচায়া কাঁদে। সেখানে কোনো একজনের কাঁথা বিশেষ লাগার চান্স আছে? কসাইয়ের ক্ষেত্রেও তাই, সব গরুই ছটফটায়, উঠে পালাতে চায়, তাই বলে কি সে জবাই করে না? আমাদেরও কাহিনীও সেম। আপনার মায়াডারে ভাল লাগছে, সুন্দরের কাছে সকলে কাবু, আমিও। মায়াডারে দেন সব মাপ। আমজাদ সাহেবের বোধ শক্তি ড্রাগের প্রভাবে বিলুপ্ত প্রায়। পলাশ একটা চমৎকার প্রস্তাব দিল। কাকা, আমার অনেকগুলো হোটেল আছে, জানেন তো, অনেক মেয়েরা কাজ করে সেইখানে। মানে বুঝতে পারছেন আমি কি বলছি?
আপনাদের এত অভাব, আপনার মেয়ে ভালো আয় করবে। আমজাদ সাহেব ঢলে পড়লেন মেঝের ওপর। ঢিপ করে আওয়াজ হলো যখন তার মাথা ছাদের ওপর পড়ল। পলাশ অন্তুর কাঁধে নিজের মাথাটা রেখে জোর করে, কুকুর যেমন গন্ধ শোকে ওভাবে নাক টেনে বিশ্রী আওয়াজ করে মুখ দিয়ে। অন্তুর হাতে যেখানটায় পলাশ চেপে ধরেছিল সেখানকার শিরাগুলো ফুলে উঠেছে, রক্ত সঞ্চালন বন্ধ হয়ে যাওয়ার উপক্রম। অন্তুর এরই মাঝে নিজের উপর তাচ্ছিল্য হয়। সিনেমায় এমন দৃশ্য দেখে মানুষ বাস্তবে তো আড়ালে ঘটে এসব, তাই মানুষ প্র্যাকটিক্যালি দেখতে পায় না। আচ্ছা, আখির সাথে কি হয়েছিল? এরাই কি করেছিল সেসব? যারা এদের শিকার হয় তারা আর বেঁচে থাকে না মানুষকে তাদের উপর হওয়া অত্যাচারের বর্ণনা করার জন্য, তাই মানুষ কঠিন সত্যিগুলোকে আজ সিনেমার দৃশ্যের মধ্যে দেখে দেয়। পলাশ হাত ছেড়ে এক হাতে অন্তুর চুলগুলো মুঠো করে ধরে অপর হাতে অন্তুর কোমরটা পেঁচিয়ে ধরল। নাকটা অন্তুর গলার সাথে ঘষল একবার, খুব আরাম করে। জয় উঠে দাঁড়ায় চট করে।